কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, এক বিকৃত পরিকল্পনা। মুর্শিদাবাদের নবাবকে চিন্তিত অবস্থায় দেখে উজির বলেন, নবাব, আপনি এত চিন্তিত অবস্থায় বসে রয়েছেন যে? নবাব তখন বলে, আসলে আমি চিন্তিত অবস্থায় থাকবো না। সামান্য একটা ছোট্ট অঙ্গরাজ্য কৃষ্ণনগরটাকে আমি বাগে আনতে পারছি না। এই কথা শুনে উজির বলে, রাজা কৃষ্ণচন্দ্রকে তো বাগে আনাটা আমার কোনো ব্যাপার না, ও আমার কাছে বাম হাতের খেলার মতো। কিন্তু সভাসদদের মধ্যে গোপালকে এই বাগে আনাটাই সব থেকে বড় মুশকিলের ব্যাপার। আসলে নবাব কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলা যায়, তেমন গোপালকেও বশ করার জন্য একটা বুদ্ধিমান কাঁটার প্রয়োজন রয়েছে। এই কথা শুনে নবাব বলে, একদম ঠিক বলেছ, বুদ্ধিমান ব্যক্তিকে দিয়েই গোপালকে হারানো যেতে পারে। তাহলে উজির, আমাদের রাজ্যে কোনো বুদ্ধিমান ব্যক্তি কি তেমন রয়েছে? উজির বলে, না নবাব, আমাদের রাজ্যে তো তেমন কোনো বুদ্ধিমান ব্যক্তি নেই। নবাব বলে, আছে আছে, এই দেশের উত্তর দিকে আমার মামা শ্বশুরের ছেলে রয়েছে, খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত। ওকে দিয়েই গোপালকে হার মানাতে হবে। ওকে ডেকে আনার একটু ব্যবস্থা করো দেখি উজির। উজির বলে, বেশ নবাব, তাহলে উনাকেই ডেকে পাঠাচ্ছি। তারপর উনাকে ডেকেও পাঠায়। ওদিকে গোপালের গিন্নি রান্না করতে করতে বিরক্তি হতে থাকে, বলে, দূর ছাই, আর রান্না করতে ইচ্ছে করে না, একটু জ্বালন নেই, ভাত করব যে চালও ফুরিয়ে আসছে, কি করে রান্না করি এখন? আবার বলে গেছে ভাত হবে, ডাল হবে, আলু সেদ্ধ হবে, ডিম সেদ্ধ হবে, কি করে করি? এইটুকু জ্বালনে কি রান্না করা যায়? গোপাল এসে বলে, ও গিন্নি, কি হলো? তুমি এত বিরক্তি হচ্ছ কেন? বিরক্তি হব না, এইটুকু জ্বালন দিয়ে আমি কি করে ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করি? গোপাল বলে, গিন্নি, তুমি আগে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, তারপর যখন রান্না বসাবে তখন চালটাকে ছেড়ে দেবে। তারপর চাল হাঁড়ির মধ্যে অমনি একটা ডালের বাটির জল বসিয়ে ডালের বাটি বসিয়ে দেবে, আর ভেতরে আলু কেটে ডিম কেটে দিয়ে দেবে, তাহলে একবারেতেই সব রান্না হয়ে যাবে। গোপালের গিন্নি বলে, কি বললে তুমি? গোপাল বলে, না, হ্যাঁ, এইরূপ করে রান্না করো, দেখবে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাচ্ছে। তারপর ওদিকে উজির মশাই উনি ডেকে পাঠিয়েছেন মামা শ্বশুরের ছেলেকে। নবাবের মামা শ্বশুরের ছেলে চলে আসে। মামা শ্বশুরের ছেলে এসে বলে যে, তাহলে বলুন নবাব, আমাকে কি করতে হবে? নবাব তখন বলে, তোমাকে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সকল সদস্যদের হারাতে হবে, তারপর আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে হারিয়ে দিতে পারবো। এই কথা শুনে নবাবের মামা শ্বশুরের ছেলে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে বুদ্ধিতে কেউ পারবে না, সকলেই হার মানবে। তাহলে বলুন কবে যাব? অমনি নবাব তখন বলে, আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, 1 মাস পরে আমরা সকলে ওখানে যাব। তারপর রাজা কৃষ্ণচন্দ্রের কাছে বার্তা চলে আসে। বার্তা শুনেই রাজা কৃষ্ণচন্দ্র তো অবাক। অমনি প্রহরী এসে বলে, রাজা মশাই, নবাব বার্তা পাঠিয়েছেন, আপনার কাছে কি ওনাকে পাঠিয়ে দেব? রাজা মশাই বলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে পাঠিয়ে দাও দেখি। উনি তখন এসে বলেন যে, নবাব আপনার কাছে বার্তা পাঠিয়েছেন। রাজা কৃষ্ণচন্দ্র বলে, তাহলে বার্তায় কি লেখা আছে পড়ুন দেখি। উনি তখন বার্তার চিঠি পড়ে বলেন যে, আপনি কেমন আছেন, সভাসদরা আপনার কেমন আছে উনি জিজ্ঞেস করেছেন, আর বলেছেন যে আপনি ভালো থাকার কারণ হচ্ছে আপনার সভাসদদের জন্য, তার জন্যই উনি আপনার সভাসদদের পরীক্ষা নিতে চান, দেখতে চান আপনার সভাসদরা কতটা শিক্ষিত। যদি আপনার সভাসদরা শিক্ষার দিক দিয়ে হেরে যায়, তাহলে আপনার কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটাকে কেড়ে নেবেন, আর যদি ওনারা শিক্ষার দিক দিয়ে পাশ করে যান, তাহলে উনি কিছু বলবেন না।
উনি বলেছেন শিক্ষার দিক দিয়ে উঁচু হয়ে দেখাতে লাগবে, তাহলে আপনার রাজ্যকে উনি মুক্তি দেবেন। এই কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র তো অবাক হয়ে যান। তারপর বার্তাবাহক তো চলে যায়। এদিকে রাজা কৃষ্ণচন্দ্র সভাসদদের বলে, এবার কি করা যেতে পারে? আপনাদের সকলকে তো এবার শিক্ষায় শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে, নইলে তো আমরা পারবো না। আমাদের হাতে 1 মাস সময় আছে। 1 মাস সময়ের পরে উনি ওনার মামা শ্বশুরের ছেলেকে নিয়ে আসবেন পরীক্ষা করতে। এখন কি করা যেতে পারে? নইলে তো আমাদের কৃষ্ণনগর রাজ্যটাকে উনি দখল করে নেবেন। সভাসদরা সকলে বলে, তাহলে বেশ বেশ রাজামশাই, কাল থেকে আমরা পাঠশালায় গিয়ে পড়াশোনা করব। তারপরের দিন সকলে মিলে পাঠশালায় যায় পড়াশোনা করতে। এদিকে গোপাল আসে না। তারপর সকলে মিলে বলে, রাজামশাই দেখলেন তো, গোপাল কিন্তু আজকেও পাঠশালায় পড়তে এলো না। পাঠশালায় যাওয়ার পর রাজামশাই বলে, আমাদের পড়াশোনা শেষ হয়ে গেলে আমরা ফেরার পথে গোপালের বাড়ি যাব। তারপর পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে পাঠশালা থেকে ফিরছিলেন সকলে মিলে। তারপর রাজামশাই বলেন, দেখো আমাদের সকলকে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, আর তোমাদের সকলের জন্য আমি কিছু বই এনে দেব। যেমন বিজ্ঞানীর জন্য বিজ্ঞান সংক্রান্ত কিছু বই, সেনাপতির জন্য অস্ত্রশস্ত্র নিয়ে কোনো বই, এইরূপ ধরনের নানান রকমের বই তোমাদের এনে দেব। তোমরা সকলে মিলে খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কেমন? এরূপ করে আলোচনা করতে আছে। আর ওদিকে গোপাল উঠানে বসে বসে চিন্তা করছে। গোপালের গিন্নি এসে বলে, কি গো, তুমি আবার বসে আছো? কি করে রান্না করব? জ্বালন তো একটু কিছু নেই, যাও গিয়ে আগে জ্বালন নিয়ে আসো। রান্না করার মতো না জ্বালন আছে না চাল ডাল আছে, কিছুই তো নেই বাড়িতে। গোপালের গিন্নি বকাবকি করতে করতে ঘরের ভিতর ঢুকে যায়। তারপর গোপাল ওখান থেকে এক ছুট দিয়ে অমনি রাজামশাইয়ের কাছে এসে পৌঁছায়। রাজামশাই বলে, গোপাল, এতক্ষণের পরে তোমার আসার সময় হলো? তোমাকে না বলেছিলাম আমরা পাঠশালায় পড়াশোনা করতে যাব বলে, তুমি এতক্ষণ পর্যন্ত আসোনি? গোপাল বলে, রাজামশাই আপনার সাথে একটু একান্তে আমি রাজসভায় গিয়ে কথা বলতে চাই। রাজামশাই বলে, ঠিক আছে, তাহলে চলো আমরা ফিরে যাই, তারপর রাজবাড়িতে গিয়ে তোমার কি সমস্যা আমায় খুলে বলবে। তারপর সভাসদরা সকলে মিলে রাজামশাই সকলে মিলে রাজসভায় ফিরে যায়। ওখানে গিয়ে গোপালের সাথে রাজামশাই একান্তে কথা বলে। গোপাল বলে, রাজামশাই খুব অসহায় অবস্থায় রয়েছি রাজামশাই, খুব পেটের জ্বালা রাজামশাই, কি করে শিক্ষা গ্রহণ করি? আপনি তো জানেন আমার পেট ভর্তি থাকলে আমার মাথায় বুদ্ধি আসে। তাই আপনি যদি আমার আর আমার গিন্নির কিছু যদি খাবারের ব্যবস্থা করেন কয়েকদিন রাজসভায়। এদিকে মাসের শেষ রাজামশাই, হাতে একটু কানাকড়ি নেই। রাজামশাই বলে, ও এই কথা, তাহলে তো তুমি আমাকে আগেই বলতে পারতে। বেশ বেশ, তোমাদের এই দুটো প্রাণী তাহলে রাজসভায় কালকে দিয়ে খাওয়া দাওয়া করবে। অমনি গোপাল বলে, তাহলে রাজামশাই পেটে আমার খিদের জ্বালা যন্ত্রণা মিটলে আমার বুদ্ধি ঠিক খুলে যাবে, আর 1 মাস পরে ওই মামা শ্বশুরের ছেলে যদি আসে ওনার সাথে ঠিক আমি বুদ্ধির লড়াই লড়তে পারবো। তারপর রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, আমার সম্মানের নিয়ে কথা, তুমি যদি বুদ্ধির লড়াই লড়ো আমি হয়তো অবশ্যই আমি জিতে যেতে পারি। তারপরের দিন আবার রাজামশাই পাঠশালায় সকলকে নিয়ে যেতে থাকে। মন্ত্রী মশাই বলে, রাজামশাই আপনি তো আজকেও আমাদের সকলকে নিয়ে পাঠশালায় যাচ্ছেন, কিন্তু গোপালও তো আজকে পাঠশালায় গেল না। রাজামশাই বলে, গোপাল পাঠশালায় যাওয়ার দরকার নেই, গোপালের পেট ভর্তি থাকলেই হবে। যেমন তোমাদেরকে আমি বই এনে দিয়েছি, তেমন আমি গোপাল আর গোপালের গিন্নির খাবারের ব্যবস্থা করে দিয়েছি, এছাড়া আর কোনো দরকার নেই। তারপর পাঠশালা থেকে সকলে পড়াশোনা করে চলে আসে। এই বলতে বলতে পুরো 1 মাস হয়ে যায়। তারপর সভা শুরু হতেই রাজামশাই চিন্তিত অবস্থায় থাকেন। এমনকি সভাসদ সকলেই বলে যে 1 মাস তো হয়ে গেল, আজকেই তাহলে নবাব ওনার আত্মীয়কে নিয়ে আসবে, এখন প্রশ্ন করবে আমাদের সকলকে কি করা যেতে পারে এখন। আর গোপালও তো এখনো পর্যন্ত এলো না। রাজামশাই বলে, হ্যাঁ তাই তো, গোপাল তো এখনো এলো না। মন্ত্রীমশাই বলে, দেখেছেন তো, ঠিক সময়ে গোপাল ডুব দিয়ে দিয়েছে।
তারপর বলতে না বলতে নবাব আর নবাবের আত্মীয় সঙ্গে উজির সকলে মিলে উপস্থিত। নবাব এসে বলে, কি কৃষ্ণচন্দ্র, তোমরা সকলে প্রস্তুত তো? সভাসদ সকলে, এমনকি রাজা কৃষ্ণচন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে প্রস্তুত রয়েছি, আপনারা প্রশ্ন করতেই পারেন। তারপর ওই নবাবের মা শ্বশুরের ছেলে প্রশ্ন করতে থাকে একের পর এক। প্রথমে প্রশ্ন করে পণ্ডিতকে। পণ্ডিতকে প্রশ্ন করতেই পণ্ডিত তো উত্তর দিতে পারে না। তারপর আবার সেনাপতিকে জিজ্ঞেস করে, সেনাপতিও কিছু বলতে পারে না। এমনকি মন্ত্রী মশাইকেও জিজ্ঞেস করে, মন্ত্রী মশাইও কোনো উত্তর দিতে পারে না। এই দেখে রাজা মশাই আর সভাসদরা সকলেই পুরো চিন্তিত হয়ে পড়েন। কি হবে এখন? তাহলে তো একের পর এক কেউই তো প্রশ্নের উত্তর দিতে পারলো না। এখন কি করা যেতে পারে? রাজা মশাই তো পুরো চিন্তিত অবস্থায় থাকেন। অমন সময় গুলটে এসে বলে, রাজা মশাই, দাদু বলেছে বাড়িতে বুদ্ধির পরীক্ষা দেবে, তাই সকলকে বাড়িতে ডেকেছে। এই কথা শুনে ওই মামা শ্বশুরের ছেলে বলে, বেশ বেশ, গোপালের খুব বুদ্ধি শুনেছি, গোপালের বাড়িতে গিয়েই গোপালের বুদ্ধির পরীক্ষা নেব, দেখি কত গোপাল বুদ্ধির জোরে আমাকে হারাতে পারে। অমনি বলে সভাসদ সকলে আর এমনকি নবাবের আত্মীয় সকলে মিলে উপস্থিত হয় গোপালের বাড়িতে। তারপর গোপালকে ডেকে গোপালকে এক এক করে প্রশ্ন করতে থাকে। গোপাল একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তার গোপাল একটার পর একটা উত্তর দিয়ে দিতে দেখে অমনি ওই আত্মীয় অবাক হয়ে যায়, বলে, হ্যাঁ তো, গোপাল তো পাচ্ছে। গোপাল তখন বলে, আমার হাতে যে নামতার বইটা আছে ওইটা পড়ে আপনি শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে দেখাতে পারবেন? অমনি ওই লোকটা বলে যে, হ্যাঁ, আমি তো শিক্ষায় উঁচুতে আছি, তোমাদের সকলকে আমি হার মানিয়ে দিয়েছি। গোপাল বলে, আপনি তো আমাকে এখনো পর্যন্ত হার মানাতে পারেননি, দেখুন আমি আপনাকে হার মানিয়ে দিচ্ছি। আমার এই নামতা বইটা পড়তে পড়তে আপনার কাছ থেকেও আমি শিক্ষায় উঁচু হয়ে দেখাবো। অমনি বলেই গোপাল নামতার বই নিয়ে পড়তে পড়তে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। তারপর বলতে থাকে, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দেখলেন তো, আমি তাহলে শিক্ষার দিক দিয়ে অনেক উঁচুতে আছি, আর আপনি একদম নিচে। এই দেখে অমনি নবাব বলে, উজির, চলো চলো, পালিয়ে চলো, যতদিন এখানে গোপাল আছে আমরা কেউ এই শিক্ষার দিক দিয়ে গোপালকে হারাতে পারবো না, গোপালের যা বুদ্ধির জোর। ওই বলে অমনি উজির সঙ্গে ওই আত্মীয় সঙ্গে নবাব পালিয়ে যায় ওখান থেকে। এই দেখে রাজামশাই বলে, গোপাল, সত্যি তুমি একমাত্র পারলে আমার মাথাটা উঁচু করতে। গোপাল, তুমি যদি আজকে না থাকতে তাহলে আমার কি যে হালত হতো আমি নিজেও বলে বোঝাতে পারবো না। গোপাল, সত্যি তোমার জয় জয়কার করা উচিত। তারপর সভাসদ সকলে আর এমনকি রাজামশাই বলে, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।